ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার প্রিয় সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান, যার পূর্ণমান রয়েছে 20। আমরা আগে প্রশ্নটা দেখে নেব, তারপরে আমরা উত্তরগুলো দেখব কীরকম করে করেছি। তোমরা এরকমভাবে লিখবে। দেখে নাও, প্রথম একে ঠিক উত্তর নির্বাচন করো। 1 × 3, 3টি প্রশ্ন রয়েছে, 3 নাম্বার, 1 নাম্বার করে 3 নাম্বার রয়েছে। এরপরে চলো আমরা দেখে নিই, 2-এর দাগে রয়েছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। 1 × 5 = 5 নম্বর রয়েছে, 5টি প্রশ্ন রয়েছে 1 নাম্বার করে। 3-এর দাগে দেখে নাও, 3-এর সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 3 = 6 নম্বর রয়েছে, 2 নাম্বার করে 3টি প্রশ্ন 6 নাম্বার। 4-এ দেখে নাও, নিচে 2টি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6 নাম্বার, 2টি প্রশ্ন রয়েছে 3 নাম্বার করে। আমরা চলো আমি উত্তরগুলো আমরা করে নিচ্ছি, কিভাবে আমি লিখেছি সেরকমভাবে তোমরা লিখবে। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, অথবা যারা চ্যানেলে দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, করে নাও, তোমরা খুবই উপকৃত হবে। চলো আমরা অ্যান্সারটা দেখে নিচ্ছি কীরকমভাবে লিখেছি, সেইরকমভাবে তোমরা লিখবে। দেখো, যেরকমভাবে লিখেছি, সাদা কাগজ অথবা জেরক্স পেপার নিবে, চারদিকে এরকম করে বর্ডার দেবে। দেখো আমি যেরকমভাবে বর্ডার দিয়েছি এরকমভাবে তোমরা বর্ডার দেবে, দিয়ে হ্যান্ডরাইটিংটা সুন্দরভাবে লিখবে, তাহলে ফুল নাম্বার পেয়ে যাবে তোমরা। তাহলে কী হবে দেখে নাও, 1-এর দাগের প্রশ্ন রয়েছে ঠিক উত্তর নির্বাচন করো। 1 × 3 = 3 নম্বর, 3টি প্রশ্ন রয়েছে 1 নাম্বার করে। এরপরে দেখে নাও 1.1-এর উত্তর কি রয়েছে, নিচের যেটি গ্রিন হাউস গ্যাস তা হলো গ্রিন হাউস গ্যাস। দেখে নাও N2, কয়ে রয়েছে N2, ক্ষয়ে রয়েছে O2, আর গয়ে রয়েছে N2O, ঘয়ে রয়েছে H2। সঠিক উত্তর হবে N2O। এরপর দেখো 1.2-এ যে গ্যাসটি গ্রিন হাউস গ্যাস এবং যার জলীয় দ্রবণ আম্লিক সেটি হলো, কয়ে রয়েছে CH4 মিথেন গ্যাস, খ হচ্ছে N2O, আর গয়ে হচ্ছে CO2, আর ঘয়ে হচ্ছে CFC ক্লোরোফ্লোরোকার্বন, CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে এটা সঠিক উত্তর হবে গয়ের টিক চিহ্ন দিয়ে দেবে। এরপর দেখে নাও 1.3-এ রয়েছে যে গ্যাসটি ওজোন স্তরের ক্ষতি করে না সেটি হলো N2, ক্ষয়ে রয়েছে N2O, গয়ে রয়েছে NO, ঘয়ে রয়েছে NO2। তাহলে সঠিক উত্তর হবে N2 নাইট্রোজেন গ্যাস। চলো নেক্সট প্রশ্ন 2 হচ্ছে নিচের বাক্যগুলিতে সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। দেখো 2.1, তোমাদেরকে এই প্রসঙ্গে একটু কথা বলি প্রশ্নগুলো যাওয়ার আগে। দেখে নাও 2-এর দাগের প্রশ্ন যেটা দিয়েছি নিরূপণ করো, এটা দেখেছো আলাদা কালি। এরপর দেখো 2.1-এ একটা কালি দিয়ে লিখেছি ব্ল্যাক ইঙ্ক, অ্যান্সারটা হচ্ছে দেখো ব্লু ইঙ্ক, মিথ্যা। এইটা একটু মাইন্ড করে লিখবে, তাহলে দেখতে খুব সুন্দর হবে। 2.1-এর উত্তর দেখে নাও, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের একটি স্তর আছে বলে গ্রিনহাউস এফেক্ট ঘটছে, লিখে সাইডে লিখবে মিথ্যা। এটা আলাদা কালি দিয়ে মিথ্যা লিখবে। তোমরা যদি এটা ব্ল্যাকে লিখো মিথ্যা লিখবে ব্লু কালিতে, আর এইটা যদি তোমরা ব্লু কালিতে লিখো মিথ্যাটা লিখবে ব্ল্যাক কালিতে। উল্টো করবে, দেখতে যেন সুন্দর হয়, সুন্দর লাগবে, হ্যান্ডরাইটিংটা ভালো করে লিখবে, আর স্ট্রেট লাইনে লিখবে, ভালো হয়ে যাবে। 2.2 দেখে নাও, ফসিল ফুয়েল পোড়াবার ফলে সৃষ্ট CO2 গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ। এটা সত্য। ফসিল ফুয়েল বলতে কী জিনিসগুলো, যেমন দেখো কয়লা এবং বিভিন্ন রকমের যে সকল রয়েছে মাটির নিচে যে সকল জিনিস, সেগুলোকে আমরা পোড়াচ্ছি, পোড়ালে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড হলে গ্লোবাল ওয়ার্মিং, আমাদের এই যে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটা তো সত্য, অবশ্যই সত্য। এর মধ্যে দেখে নাও 2.3, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান উপাদান গ্যাস দুটি গ্রিনহাউস গ্যাস নয়, সত্য। বায়ুমণ্ডলের প্রধান উপাদান গ্যাস দুটি, প্রধান উপাদান গ্যাস কোন দুটি, নাইট্রোজেন এবং হচ্ছে অক্সিজেন। নাইট্রোজেন N2, এটা হচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে সব থেকে বেশি পরিমাণ রয়েছে, যেটা 77.17, বা কোনো বই পাবে 77.16। আর অক্সিজেনও এরকম বেশি, সব থেকে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন। এই দুটি কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, এটা সত্য, অবশ্যই সত্য। তোমরা লিখবে সত্য। দেখে নাও এরপরে 2.4, উত্তপ্ত মাটি যে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গ দৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কম, এটা মিথ্যা। দেখে নাও এরপরে 2.5-এ রয়েছে কম শক্তির অতিবেগুনি রশ্মি শোষণে ওজনের অণু অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়, এটা মিথ্যা। এরপরে চলো 3-এর দাগের প্রশ্ন দেখে নিচ্ছি। 3-এর দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 3 6 নাম্বার রয়েছে, তাহলে এইগুলোর উত্তর দেখে নাও। 3.1-এ কী রয়েছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। এই যে গ্লোবাল ওয়ার্মিং, এর বাংলা টার্ম হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। গ্লোবাল মানে গ্লোব থেকে এসেছে গ্লোবাল, ওয়ার্ম মানে হচ্ছে গরম, মানে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, তার দুটি ক্ষতিকারক প্রভাব লিখতে হবে। মানে গ্লোবাল
গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের কি কি ক্ষতি হতে পারে দেখে নাও লিখেছি কীরকমভাবে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষতিকারক প্রভাব হলো 1 নম্বর দেখে নাও একটা পয়েন্ট দেওয়া হয়েছে, এই পয়েন্টটাকে তোমরা দেবে, যদি এটা নীল কালিতে লেখো এই পয়েন্টটা দেবে ব্ল্যাক কালিতে, আর ব্ল্যাক কালিতে যদি তোমরা উত্তরটি লেখো পয়েন্টটা দেবে নীল কালিতে, এবং তার নিচে স্কেল দিয়ে কিন্তু এরকম আন্ডারলাইন করবে, স্কেল দিয়ে ডবল আন্ডারলাইন করবে, দেখতে একবারে সুন্দর সুপার ফাইন লাগবে। স্যার দেখলেই পুরো নাম্বার তোমাদের দিয়ে দেবে, একবারে করতে কোনো সন্দেহ নেই, পরীক্ষার খাতাতেও লিখবে এইরকম। দেখো 1 নম্বর পয়েন্ট, গড় উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন। শিল্প বিপ্লবের পর থেকে ব্যাপক হারে শিল্পায়ন ও নগরায়নের ফলে আজ পর্যন্ত পৃথিবীর গড় উষ্ণতা প্রায় 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। গ্রিনহাউস গ্যাস বিশেষত CO2 এর পরিমাণ আরও বৃদ্ধি পেলে শীতের চেয়ে গ্রীষ্মের প্রকোপ বাড়বে, ঋতুগুলির আগমন অনিয়মিত হয়ে পড়বে, ঘূর্ণিঝড়, বজ্রঝড়, খরার প্রাদুর্ভাব বৃদ্ধি ইত্যাদি ঘটতে দেখা যাবে। তাহলে দেখো এই যে আজকাল আমরা যে আমফান দেখতে পেলাম, এই যে আমফান হচ্ছে প্রচণ্ড মানে ঝড় হয়ে গেল। এরপরে দেখো আমরা এই গত বছর দেখছি সারা বছর, এই যে গত বছর গেল 2021 সাল, সারা বছরই প্রায় বৃষ্টি হচ্ছে। এগুলো হচ্ছে বিশ্ব উষ্ণায়নের একটি কারণ, গ্লোবাল ওয়ার্মিংয়ের একটি তার প্রভাব। এটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন, গড় উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপরে দেখে নাও এরপরের পয়েন্ট কি লিখেছি, এরপরের পয়েন্ট 2 দেখেছ সমুদ্রে জলতল বৃদ্ধি ও আনুষঙ্গিক পরিবর্তন। সমুদ্রের জলতল বৃদ্ধি ঘটে যাবে, শুনে নাও কীরকমভাবে লেখা হয়েছে। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির ফলে কুমেরু মহাদেশের গভীর পুরু বরফের স্তর, যেটা হচ্ছে আমাদেরকে হিমবাহ বলি, যে পুরু বরফের স্তর হিমবাহ বলা হয় কুমেরু মহাদেশে, অন্যান্য মহাদেশীয় পার্বত্য হিমবাহ দ্রুত গলতে থাকবে এবং এই বরফগোলা জল সমুদ্রে যুক্ত হয়ে মানে সমুদ্রে চলে আসবে, যুক্ত হয়ে সমুদ্রে জলতলের উষ্ণতা বৃদ্ধি করবে। এর ফলে উপকূলবর্তী এলাকায় নিচু অংশ জলমগ্ন হওয়ার পাশাপাশি মাটির উর্বরতার হ্রাস, কৃষিজমি হ্রাসের ফলে উৎপাদন ব্যাহত হয়, ভূমিরূপের পরিবর্তন এবং সমুদ্র স্রোতের পরিবর্তন ইত্যাদি বিরূপ প্রভাব সৃষ্টি হবে। যে কারণের জন্য প্রিডিকশান করা হচ্ছে, ভবিষ্যৎবাণী করা হচ্ছে, ভৌগোলিকবিদরা এবং বিজ্ঞানীরা প্রিডিকশান করছেন, মানে ভবিষ্যৎবাণী করছেন যে এক সময় দেখা যাবে কলকাতা জলের নিচে চলে গেছে, বড় বড় শহর যেগুলো নদীর ধারে রয়েছে সেগুলো জলের তলে চলে যাবে। চলো আমরা আবার পরের দেখে নিই কী লিখেছি। দেখে নাও নেক্সট প্রশ্ন 3.2, গ্রিন হাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণ সৃষ্টির উপযুক্ত উষ্ণতা সৃষ্টি হতো না, যুক্তি সহ সমর্থন করো। দেখো বলেছে কি গ্রিন হাউস এফেক্ট না থাকলে, এই জিনিসটা বুঝে নাও। উত্তরটা কীরকম হবে দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। একের লিখেছি দেখো গ্রিন হাউস এফেক্টের উপযোগিতা, মানে উপযোগিতা কি দেখে নাও, এরকম করে আন্ডারলাইন করবে, করে তার নিচে স্কেল দিয়ে দাগ করবে, এরকম পয়েন্ট দেবে, নিচে আন্ডারলাইন করবে, ডবল আন্ডারলাইন করবে, সিঙ্গেল নয়, এবং একটু যেন ফাঁক থাকে। দেখো এই দুটো লাইনের মধ্যে একটু ফাঁক রয়েছে। দেখে নাও যদি ভূসংলগ্ন বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলি না থাকতো তবে ভূপৃষ্ঠ কর্তৃক বিকৃত তাপ মহাশূন্যে ফিরে যেত। সেক্ষেত্রে ভূসংলগ্ন বায়ুমণ্ডলে উষ্ণতা দাঁড়াতো প্রায় -30 ডিগ্রি সি, মানে -30 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতায় জীবকুলের বেঁচে থাকা অসম্ভব হতো এবং পৃথিবী থেকে জীবের অস্তিত্ব লোপ পেত, মানে পৃথিবীতে কোনো জীব বেঁচে থাকতে পারতো না। আমরা 0 ডিগ্রি তাপমাত্রা হলে আমরা বরফ জমে যাব, আর সেখানে -30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে মানে ভেবে নাও কি অবস্থা। আমরা স্বাভাবিক যে তাপমাত্রাতে বাস করি, এখন জানো আমাদের শরীরের তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা বায়ুমণ্ডলে 4 ডিগ্রি ফারেনহাইট, 98.4 ডিগ্রি ফারেনহাইট, যেটা হচ্ছে সেন্টিগ্রেডে প্রকাশ করলে প্রায় 37 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তাহলে আমরা 37 ডিগ্রি সেন্টিগ্রেডে বাস করছি, আর এখন বর্তমানে যে তাপমাত্রা চলছে বায়ুমণ্ডলে, আমাদের যে শীত লাগছে এটা হচ্ছে কত 20-র নিচে নেমে গেছে, তাই এত ঠান্ডা। আমরা শাল সোয়েটার লাগাচ্ছি, আর ওটা যদি -30 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, ভেবে নাও কি হতে পারে, মানে বরফ হয়ে জল জমে যায়, মানে জল জমে বরফ হয়ে যাবে, মানে কোনো মানুষ বাঁচবে না, সেটাই বলা হয়েছে। নেক্সট প্রশ্ন চলো দেখে নাও 3.3, ওজোন স্তরের ক্ষতি হলে জীবজগতের যেসব ক্ষতি হবে তার দুটি উল্লেখ করো। দেখে নাও ওজোন স্তরে ধ্বংসের ক্ষতিকর প্রভাব, ওজোন স্তর যে ধ্বংস হচ্ছে তার জন্য কি কি ক্ষতি হতে পারে সেই দুটো ক্ষতিকর প্রভাব লিখেছি। 1 নম্বর পয়েন্ট, প্রাণীদের উপর প্রভাব। তার প্রাণীদের উপর কিভাবে প্রভাব পড়বে দেখে নাও। একে এরকম প্রাণীদের উপর প্রভাব পড়বে বলে লিখে এরকম আন্ডারলাইন করবে, বারবার বলছে এটা 1 নম্বর পয়েন্ট দেবে, দিয়ে স্কেল দিয়ে লাইনটা টানবে, হাত দিয়ে টানবে না, স্কেল দিয়ে টানবে, তাহলে সোজা হবে, নাহলে বেঁকে যাবে, দেখতে ভালো লাগবে না। 1 নম্বরে ভূপৃষ্ঠে অধিক মাত্রায় অতিবেগুনি রশ্মির আগমন মানুষের ত্বকে ক্যান্সার সৃষ্টি হয়। আমাদের যে তাপমাত্রা যদি চলে আসে ওই ওজোন স্তরের ক্ষতির ফলে, আমরা একটু বুঝে নাও, বায়ুমণ্ডলে
অনেকগুলো স্তর রয়েছে, তার মধ্যে একটা ওজোন স্তর রয়েছে। এই ওজোন স্তরের মধ্যে একটা লেয়ার রয়েছে, সেই লেয়ার পাতলা লেয়ার রয়েছে। সূর্যের যে অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রেজ আসে, সেই আল্ট্রাভায়োলেট রেজ কি করে, ওই ওজোন স্তরে ধাক্কা খেয়ে বেশিরভাগ ফিরে চলে যায়, পৃথিবীতে আসতে পারে না। এই জন্য আমাদের ত্বকের মধ্যে যে সূর্য রশ্মি পড়ে তাতে ক্যান্সার হয় না। কিন্তু ওজোন স্তর যখন নষ্ট হয়ে যাবে তখন ওই আল্ট্রাভায়োলেট রেজ বা অতিবেগুনি রশ্মি কী করবে, পৃথিবীতে চলে আসবে এবং আমাদের ত্বক বা চামড়ার মধ্যে পড়লে আমাদের ত্বকে বা চামড়াতে ক্যান্সার সৃষ্টি হবে। 2 নম্বর দেখে নাও, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস পাচ্ছে। 3 নম্বর, প্রজননের ক্ষমতা হ্রাস পাচ্ছে ও বন্ধ্যাত্ব বৃদ্ধি পাচ্ছে। এরপরে দেখে নাও, 4 লিখেছি নিম্ন শ্রেণীর প্রাণীর বৃদ্ধি ও বংশ বিস্তার ব্যাহত হচ্ছে। 4 নম্বর হচ্ছে জু প্লাঙ্কটন, মৃত্যুহার বাড়ছে। জু প্লাঙ্কটন কি না, জু মানে প্রাণী, মানে উদ্ভিদ। আমাদের জলের মধ্যে যে সকল ছোট ছোট প্রাণীরা বাস করছে, ছোট ছোট মাছ, ছোট ছোট পোকামাকড়, তাকে জু প্লাঙ্কটন বলা হয়। আর ফাইটো প্লাঙ্কটন কি না, জলের মধ্যে যে সকল শ্যাওলা জাতীয় উদ্ভিদ রয়েছে তাদেরকে বলা হয় ফাইটো প্লাঙ্কটন। আর এটা হচ্ছে জু প্লাঙ্কটনের মৃত্যুহার বাড়ছে, মানে প্রাণীগুলো, ছোট ছোট প্রাণীগুলো মারা যাচ্ছে। 6 দেখে নাও, উভচর প্রাণীর সংখ্যা হ্রাস পাচ্ছে। উভচর মানে জলে এবং স্থলে যারা বসবাস করে, যেমন হচ্ছে ব্যাঙ, এরা কী করছে, এদের হ্রাস পাচ্ছে। এছাড়াও আছে স্যালামেন্ডার, উভচর প্রাণী। এই প্রাণীটার নাম জেনে রেখো, স্যালামেন্ডার। ব্যাঙ এবং স্যালামেন্ডার। আমরা সাপকে বলি উভচর, না, সাপ কিন্তু অ্যাকচুয়ালি উভচর নয়, এ হচ্ছে সরীসৃপ সম্প্রদায়ভুক্ত। চলো নেক্সট পয়েন্ট হচ্ছে 2 দাগে উদ্ভিদের উপর প্রভাব। এটা প্রাণীদের উপর প্রভাব ছিল, এবারে লিখেছি উদ্ভিদের উপর প্রভাব। দেখে নাও উদ্ভিদের উপর প্রভাব কি, অতিবেগুনি রশ্মির প্রভাবে উদ্ভিদের পাতার ক্লোরোফিলের পরিমাণ হ্রাস পাচ্ছে, উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হচ্ছে। কারণ ক্লোরোফিল হচ্ছে উদ্ভিদের খাদ্য প্রস্তুত করার জন্য একটা প্রধান অঙ্গ। ক্লোরোফিলের এই যে ক্লোরোফিল, এর মধ্যে পাতার মধ্যে রয়েছে ক্লোরোফিল, এগুলো হ্রাস পেয়ে যাচ্ছে। আর ক্লোরোফিল না থাকলে উদ্ভিদ খাবার প্রস্তুত করতে পারে না, উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হচ্ছে। 3 নম্বর, ফসলের উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। 4 নম্বর, সমুদ্রের উদ্ভিদ প্লাঙ্কটন মৃত্যু। উদ্ভিদ প্লাঙ্কটন যেটা আমি একটু আগে বলেছিলাম, উদ্ভিদ প্লাঙ্কটন দ্যাট ইজ হচ্ছে ফাইটো প্লাঙ্কটন, মৃত্যু ঘটছে। 5 হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম ঘটতে সমস্যা দেখা দিচ্ছে। 6 হচ্ছে গাছের ফুল ফল পাতা শুকিয়ে গিয়ে গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। ফলস্বরূপ সমগ্র পৃথিবী জুড়ে ভবিষ্যৎ খাদ্য সংকট দেখা যাবে। এই যে দেখো ফল ফুল শুকিয়ে যাচ্ছে, তোমরা নারকেল গাছের দিকে তাকালে বুঝতে পারবে। এখন নারকেল গাছে নারকেল হচ্ছে না, নারকেলের পাতা একবারে কয়লার মতো কালো হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে সমস্ত হচ্ছে ওজোন স্তরে ধ্বংসের ক্ষতিকারক প্রভাব। এরপরে আরও ভবিষ্যৎ দিন আসছে আমাদের কাছে, খুবই ভয়াবহ অবস্থা। আমরা যদি সচেতন না হই তাহলে ভবিষ্যৎ খুব অন্ধকারের দিকে চলে যাবে। চলো নেক্সট প্রশ্ন, 4 দাগের প্রশ্ন আমরা দেখে নিই। 4 দাগে নিচের প্রশ্নগুলি 2টি উত্তর দাও। 2টি প্রশ্ন রয়েছে, 3 নম্বর করে, 3 দুগুণে 6। তোমরা এই যে 3 গুণিতক 2 দিয়েছে, এই প্রশ্নটাকে এই 3 নম্বর নাম্বার দেবে না, স্যার নাম্বার দেবেন, এই নম্বরটা তুলবে না তোমরা। 4.1 দেখে নাও, কাঁচের গ্রিনহাউসের মাধ্যমে বাতাস বাইরের বাতাসের তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে যে কারণে সেগুলো ব্যাখ্যা করো। দেখে নাও আমি লিখে দিয়েছি, তোমরা এইরকম অবস্থা জায়গাতে ভিডিওটাকে পজ করে দেবে, পজ করে দিয়ে এটাকে তোমরা তুলে নেবে, পজ করে দাঁড় করিয়ে দেবে। দেখো আমি এরকম করেছি, আমি এটাকে করতে পারতাম টাইপ করে, তাতে তোমাদের সমস্যা হতো। সূর্য থেকে আসা দৃশ্যমান আলোক রশ্মির অপেক্ষাকৃত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবহেলিত রশ্মি সাপেক্ষে কাঁচ তাপ স্বচ্ছ বস্তু হিসেবে আচরণ করায় সেগুলি সহজেই কাঁচের দেওয়াল বা ছাদ ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করে এবং ঘরের মধ্যেকার মাটি ও উদ্ভিদকে উত্তপ্ত করে। ঘরের ভেতরে থাকা মাটি ও উদ্ভিদ যে তাপীয় বিকিরণ নিঃসরণের করে সেগুলি বৃহৎ তরঙ্গদৈর্ঘ্য সম্পন্ন হয়। এই বিকিরণ সাপেক্ষে কাঁচ তাপ অস্বচ্ছ হওয়া সেগুলি কাঁচ ভেদ করে বাইরে আসতে পারে না। কাঁচ এই রশ্মির কিছু অংশ শোষণ করে উত্তপ্ত হয় এবং বাকিটা ঘরের ভেতরকার মাটিতে প্রতিফলিত করে, ফলে কাঁচের ঘরের ভিতরের উষ্ণতা বাইরের তুলনায় বেশি থাকে এবং তার একটি নির্দিষ্ট মান বজায় থাকে। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই কী রয়েছে। এই প্রশ্নটি 4.2 4.2, এই প্রশ্নটি হচ্ছে লাইফ সায়েন্সের লাস্ট প্রশ্ন এবং শেষ প্রশ্ন। দেখো, ওজোন স্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাসের নাম লেখো। ওজোন স্তরের ছিদ্র হওয়ায় প্রকৃত অর্থ কী তা ব্যাখ্যা করো। ওজোন স্তরে ছিদ্র, দেখে নাও, ওজোন স্তরের পক্ষে ক্ষতিকারক একটি গ্যাস হলো সিএফসি, যার পুরো নাম লিখে দিয়েছি দেখো, ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোসি ফ্লুরোর এফ কার্বনের সি, ক্লোরোফ্লোরোকার্বন। এই গ্যাসটি কিন্তু উৎপন্ন হয় আমাদের যে বাড়িতে, সবার বাড়িতে যে ফ্রিজ রয়েছে, ফ্রিজ থেকে হয়, যে এসি রয়েছে, এয়ার কুলার থেকে বেরোয় সিএফসি। এই জিনিসগুলোকে যদি না বন্ধ করতে পারি ভবিষ্যৎ খুব অন্ধকারের পথে যাবে। সিএফসি 1, সিএফসি 11, সিএফসি 12, এই গ্যাসগুলো আমরা ওই
কি করি, এসি থেকে এবং ফ্রিজ থেকে বেরোচ্ছে। দেখে নাও এই লাস্ট প্রশ্নটি এইরকম জায়গায় তোমরা পজ করে দেবে, দিয়ে এটা তোমরা তুলে নেবে। স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন গ্যাস তৈরি ও ওজোন গ্যাসের বিয়োজন এই দুই বিপরীত প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে, কিন্তু মনুষ্য সৃষ্ট কিছু ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যেমন সিএফসি নম্বর এনও ইত্যাদি, সিএফসি এবং এনও ইত্যাদি ব্যবহারের ফলে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন গ্যাসের উপাদান হার অপেক্ষা বিয়োজনের হার অত্যধিক বেড়ে যাওয়ায় স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তরটি ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। আমি আগেই বলেছিলাম ওই পাতলা স্তর হয়ে যাচ্ছে। ওজোন স্তরের পাতলা হওয়ার ঘটনা হলো ওজোন স্তরের ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ, বা ওজোন স্তর হোল হয়ে যাচ্ছে, হোল বা ছিদ্র। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখো। পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরের মাসের যেগুলো দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে তোমরা যথাসময়ে পেয়ে যাবে, এবং দেখে দেখে সুন্দর করে লিখলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে, 20-র মধ্যে 20 পেয়ে যাবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি। করোনা চলছে, শরীরের প্রতি যত্ন রেখো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান সতর্ক থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।